বিষাক্ত তৃষ্ণা, লেখিকা আয়রা নূর, পর্ব সংখ্যা ১৪। সকাল এখন প্রায় ৯টা বেজেছে। মেহরাব তাড়াতাড়ি করে কনফারেন্সে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমনিতে অনেকটা লেট হয়ে গিয়েছে তার। আনাস অনেকবার করে মেহরাবকে খেয়ে যেতে বলেছি, কিন্তু মেহরাব কিছুই মুখে তুলেনি, উল্টে বের হয়ে যায়। মেহরাবের গাড়ি এখন জ্যামে আটকে আছে। হঠাৎ করে মেহরাবের ফোনটা বেজে ওঠে। মেহরাব ফোন হাতে নিতে দেখতে পায় মিস্টার জে.এম এর পিএ তাকে কল করেছে। মেহরাব ফোন কানে নিতেই উনি বলে ওঠেন, স্যার আপনি কোথায় আছেন? রাস্তা জ্যামে বসে আছি, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন, ম্যাম অপেক্ষা করছে আপনার জন্য। মেহরাব ভ্রু কুঁচকে ওনারকে জিজ্ঞেস করে, ম্যাম? ও, আপনার তো ভুলে গিয়েছেন, আজকে মিটিংটা স্যার নয়, ওনার বোন মানে এনএনকে ইন্ডাস্ট্রির কো-ওনার অ্যাটেন্ড করবেন। কিন্তু উনি কি সবটা ঠিক করতে পারবেন? একবার ওনার প্রজেক্টটা দেখুন, পছন্দ না হলে সেটা অন্য কথা। ওকে। কিছুক্ষণের মধ্যে মেহরাবের গাড়ি এসে থামে এনএনকে কোম্পানির বিল্ডিংয়ের সামনে। মেহরাব গাড়ি থেকে নেমে এগোতে থাকে। লিফটের সামনে এসে বাটন প্রেস করে 10th ফ্লোরে চলে যায়। 10th ফ্লোরে পৌঁছে লিফটের দরজা খুলতেই মেহরাবের সামনে এসে হাজির হয় মিস্টার জিএম এর পিএ মিস্টার নাসির। স্যার, আসুন আসুন, আপনি তো একদম ঠিক সময়ে এসেছেন। আমি সবসময় ঠিক সময়ে পৌঁছাই। কনফারেন্স রুমটা কোন দিকে? গম্ভীর সব মেহরাবের। আসুন স্যার আমার সাথে। মিস্টার নাবিল মেহরাবকে নিয়ে কনফারেন্স হলের সামনে এসে দাঁড়ায়। এরপর তার উদ্দেশ্যে বলে, আপনি ভেতরে যান, ম্যাম আপনার জন্য ওয়েট করছে। মেহরাব একটু সন্দেহান কণ্ঠে বলে, আর লোকজন সব কোথায়? আসলে ম্যাম কারোর সামনে আসে না। আর মিটিংটা যেহেতু এনএনগেজের এবং জেনারেল মিনিস্ট্রির একসাথে হচ্ছে, তাই এর মধ্যে উনি শুধুমাত্র আপনার সাথে দেখা করতে রাজি হয়েছেন। যেহেতু আপনি জেনারেল ইন্ডাস্ট্রির সিইও অ্যান্ড চেয়ারম্যান। ওকে, বলে মেয়েরার কনফারেন্স হলের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। লম্বা টেবিলের এক প্রস্থ বড় চেয়ারটা উল্টো দিকে ঘোরানো। টেবিলের উপর রয়েছে অনেকগুলো ফাইল। হঠাৎ করে চেয়ারে বসে থাকা মেয়েটি শান্ত কণ্ঠে বলে ওঠে, প্লিজ টেক ইউর সিট মিস্টার জেরাইল। কণ্ঠটা বেশ শান্ত। মেহরাব টেবিলের উপর পাশে গিয়ে বসে। কিছুক্ষণ চুপ থাকার পর মেহরাব বলে, তো মিস, এ কি, আপনার নামটা কি? তখন মেয়েটি চেয়ারে ঘুরিয়ে ফেলে। সাথে সাথে তার মুখ দৃশ্যমান হয় মেহরাবের সামনে। মেহরাব একদম শান্ত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, যেন মেয়েটিকে এই জায়গায় দেখে সে একদমই অবাক হয়নি। মেয়েটি আবারও শান্ত কণ্ঠে বলে হেসে, জেরিন, জেরিন খান, দ্য সিস্টার অফ জাহিদ মাহমুদ। মেহরাব বাঁকা হেসে, ওকে, তাহলে শুরু, আপনার প্রেজেন্টেশন করুন। জেরিন এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। চেয়ার ছেড়ে উঠতেই তার পোশাক দৃশ্যমান হয় মেহরাবের সামনে। তার পরনে কালো পোশাকটা তার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। ভারী তবে খুব নিখুঁতভাবে ডিজাইন করা। বুকের অংশ জুড়ে সোনালি সূক্ষ্ম এমব্রয়ডারি, ড্রাগনের মতো জটিল নকশা করা, যা তার শক্তি এবং আধিপত্যের প্রতীক। কোমরে বসানো রয়েছে একটি জেট পেন্ডেন্ট, যার প্রতিটা নড়াচড়ায় যেন নীরব এবং কর্তৃত্বের প্রকাশ পেয়েছে। কাপড়টা ভারী কিন্তু খুব মসৃণ। চুলগুলো হালকা করে একটা বান করে রাখা। আর মাথার উপর বসানো আছে ডার্ক গোল্ডেন হেডপিন। খুব বেশি জমকালো না, কিন্তু চোখ ধাঁধানো। তার চোখে কাজল, ঠোঁটে রয়েছে হালকা শীতল লিপস্টিক, কিন্তু আসল আকর্ষণ তার চোখ, শীতল, স্থির আর ভয়ঙ্করভাবে আত্মবিশ্বাসী। জেরিনের মুখে লেগে আছে এক রহস্যময় হাসি। জেরিন এবার প্রেজেন্টটা চালু করে, ল্যাপটপ ওপেন করতে শুরু করে নিজের প্রেজেন্টেশন। তার প্রত্যেকটা মোডে মেহরাবকে মুগ্ধ করে দিচ্ছে। মেহরাবের মুখে আছে এক প্রশান্তির হাসি, সে মুগ্ধ নয়নে জেরিনের দিকে তাকিয়ে আছে। আর কত কিছু জানা বাকি আছে তার আনার ব্যাপারে। হঠাৎই মেহরাবের মনে পড়ে যায় আনাসা বলা সেই দিনের কথা। আনাসা বলেছিল একদিন সে মেহরাবকে টক্কর দেবে। হয়তো এই জন্যই বলেছিল। মেহরাব নিজের ভাবনা বাদ দিয়ে আনাসার প্রেজেন্টেশনটা মনোযোগ দিয়ে দেখতে থাকে। কতটা পরিশ্রম, কতটা যত্ন আর নিষ্ঠা নিয়ে আনাসা প্রেজেন্টেশনটা তৈরি করেছে সেটা শুধু সেই জানে। তবে যেই দেখবে তারই পছন্দ হবে নিশ্চিত। প্রেজেন্টেশন শেষে আনাসা মেহরাবের উদ্দেশ্যে বলে, কি হলো মিস্টার জেরাইল, কিছু বলুন। মেহরাব কিছু বলে না। তাই আনাসা মেহরাবের একদম কাছে এসে দাঁড়ায়, তার মুখের সামনে তুড়ি বাজায়। ফলে মেহরাবের ধ্যান ভাঙে। মেহরাব ধ্যান ভাঙতেই সে আনাসের কোমর জড়িয়ে ধরে নিজের কোলে বসায়। হঠাৎ এমন করায় আনাসা একটু হকচকিয়ে যায়। মেহরাব একদম হিমশীতল কণ্ঠে বলে,
আর কত রূপ দেখানো বাকি আছে তোর, হুম? আমাকে সারপ্রাইজ দিতে চাইছিলে, তাই না? কিন্তু সেটা তো আর হলো না, না পাখি। আয়েশা মেহরাবের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায় আর কড়া গলায় বলে, "বিহেভ ইয়োরসেলফ মিস্টার জেহরায়েল। আমি এখন আপনার স্ত্রী, আনাসা জেহরায়েল নই। আমি জেরিন খান।" মেহরাব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আর আয়েশাকে দেয়ালের সাথে পিন করে হাসি স্বরে বলে, "তুই যেই হোস না কেন, আই ডোন্ট কেয়ার। তুই সবসময় আমার আনা ছিলি, আছিস আর থাকবি। ছাড়ুন আমাকে। এখানে ডিল সাইন করতে এসেছেন। এসব কি করছেন আপনি? রাস্তায় আজকে অনেক জ্যাম ছিল। তুই আমার পরে বের হয়েও কিভাবে আগে পৌঁছালি?" আনিশা বাঁকা হেসে বলে, "সেটা আপনার দেখার বিষয় নয়। আমার প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল। এবার বলুন, ডিল করবেন নাকি না?" মীরা আয়েশার আরেকটু কাছে এসে বলে, "তুই ঠিকই আনা বলেছিলি রক্তের কথা বলে। আজকে তোর মাঝে আমি ছোট আব্বুর প্রতিচ্ছবি দেখতে পেলাম। ছোট আব্বু ঠিক এতটা আত্মবিশ্বাস নিয়ে নিজের কাজ করত।" বাবার কথা শুনে আনাসার মুখটা কিছুটা মলিন হয়ে যায়। মেয়েরা আনাসাকে এখনো দেয়ালের সাথে মিন করে রেখেছে। আনাসা হঠাৎই বলে ওঠে, "আপনি কিভাবে জানেন এত কিছু? আপনার তো জানার কথা নয়। আমি আর ভাইয়া তো কখনো আপনাকে বুঝতেই দেইনি।" মেহরাব আনায়াসের মুখে স্লাইড করতে করতে বলে, "আনায়াসা, জেহরায়েল হলো মেহরাব জেহরায়ের হাতের তালু। আর মানুষ নিজের হাতের তালু কোথায় গিয়েছে সেটা খুব ভালো করেই জানে। ছাড়ুন আমাকে। সব জানতেন তো কি হয়েছে? আমি কত প্ল্যান করে এই গেটটা আপনার সামনে আনলাম। অন্তত আমাকে খুশি করার জন্য হলেও আপনার নাটক করতে পারতেন।" আনায়াসের কথায় মেহরাব হেসে দেয়। আনায়াসা মেহরাবকে সরানোর জন্য বলে, "ভাইয়া এসে পড়বে, ছাড়ুন আমাকে।" "তোর ভাইয়া আসলে আসুক, তাতে আমার কি?" "আসলে আসুক মানে? এই আপনার লজ্জা শরম কিছু নেই নাকি? ভাইয়ের সামনে এভাবে?" আনিশা বাকি কথা বলার আগে মেহেরাব তার ঠোঁটের উপর নিজের আঙুল রাখে আর বলে, "পুরুষ মানুষের লজ্জা শরম থাকতে নেই।" আনিশা মেহেরাবের আঙুল নিজের ঠোঁটের উপর থেকে সরিয়ে বলে, "আপনার লজ্জা শরম নেই কিন্তু আমার তো আছে। তাই ছাড়ুন আমাকে।" হঠাৎ করে কনফারেন্স হলে দরজা খুলে যায়। মেহেরাব সাথে সাথে আনিশাকে ছেড়ে দেয়। জাহিদ খেয়াল করে নিজের মেহেরাব এতক্ষণ আনিশাকে নিয়ে দেয়ালের সাথে পিন করে রেখেছিল। জাহিদ তাদের দিকে তাকিয়ে মেহেরাবকে বলে, "মিস্টার জিএম, আমি কি ঠিক বললাম?" জাহিদ একবার আনায়াসের দিকে তাকায়, কিছু একটা ইশারা করে। আনায়াসা তার ইশারার মাথা এদিক ওদিক করে, যার অর্থ সে জানে না। জাহিদ এবার মেহরাবের দিকে তাকায়। মেহরাব মুখে একটা হাসি দিয়ে জাহিদের দিকে এগিয়ে আসে আর খুব ক্ষীণ স্বরে তার কানে কানে বলে, "ওইকে মারাতে পারলে?" জাহিদ মেহরাবের দিকে এখন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহরাব একটা চেয়ার টেনে পায়ের ওপর পা তুলে বসে পড়ে আর হাতের কাছে থাকা পেপারটা ঘোরাতে ঘোরাতে বলে, "তোমাকে দুই ভাই বোনের মুখ এমন বাংলার পাঁচের মতো রেখেছো কেন?" জাহিদ বা আনায়সা কেউ কিছুই বলে না। মেহের বাবার বলে, "ও, তোমরা ভাবছো যে আমি কিভাবে এত কিছু জানলাম? আমাকে অবাক করতে গিয়ে নিজেরা অবাক হয়ে যাচ্ছ, তাই না?" মেহেরাব কথায় পিঠে কথা শুনে আনায়সা বলে, "সেটাই তো। আপনি কিভাবে এত কিছু জানলেন?" মেহেরাব বলে, "তোকে আমি কালকে রাতে কি বলেছিলাম? তোর সাথে জড়িত সবকিছু আমার খুব ভালো করে মনে থাকে। প্লাস আমি খুব ভালো করে জানি। তোর মনে আছে না? তোকে শিরিনের কাছ থেকে আনার পর তুই যখন আমাকে পাড়াতে গিয়েছিলি, ৬ মাস পর নিজের লোক লাগিয়ে আমার কাছে খবর পাঠালি যে তুই কোথায় আছিস। এরপর আমি সেখানে পৌঁছে গিয়ে তোকে নিয়ে আসি। কিন্তু আমার কাজ সেখানে থেমে থাকেনি। তুই সেখানে থাকতে সেখানকার সব লোকের কাছে খোঁজ লাগানোর পরে আমি জানতে পারি একটা ছেলে তোর সাথে দেখা করতে আসে প্রায়ই। কিছু টাকা-পয়সা তোর হাতে ধরিয়ে দিত। আর সে তোকে জেরিন বলে ডাকতো। তাদের কাছে ছেলেটির বর্ণনা পেয়ে জাহিদের উপর আমার সন্দেহ হয়। তাদেরকে ফটো দেখাতে তারা চিনতে পারে। এরপর জাহিদের বিষয়ে সব খোঁজখবর লাগাতে শুরু করে, কিন্তু ওর আসল পরিচয় আমি জানতে পারতাম না। তবে ও এবং ওর বোন মানে জেরিন এনএনকে ইন্ডাস্ট্রির ওনার, মানে দুজনে শেয়ারে আছে। তবে ২ ছাড় বানাতে আমার বেশ সময় লেগে যায়। ততদিনে তুই আর জাহিদ মিলে মিস্টার নাবিল এবং নাভিদকে হাতে নাতে ধরার প্ল্যান কাজ শুরু করে দিয়েছিলি। আশারা দীর্ঘশ্বাস ফেলে ২ হাত বুকে ভাঁজ করে জাহিদের দিকে তাকিয়ে বলে, "আমি তো আগেই বলেছিলাম এত লুকোচুরির কোনো দরকার নেই ভাইয়া। উনি সব ধরে ফেলবেন। উনার নাক কান ডকা দিয়ে আমি কোনো কাজ করতেই পারব না। উনি কি চুপ করে বসে থাকবেন নাকি তাহলে? কি আর করার? যখন সবটা জেনেই গিয়েছে তখন ডিলটা সাইন করেই দিন মিস্টার জেহরায়েল। ও হ্যাঁ, আমার প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো লাগার কথা। সেটা তো বললাম।" মেহরাব চেয়ার ছেড়ে উঠে আয়েশার কাছে এসে দাঁড়িয়ে বলে, "মেহরাব জেলারের ওয়াইফ বলে কথা, ভালো তো করতেই হবে। তবে যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি ভালো হয়েছে। এবার মনে হচ্ছে তুই আমাকে টক্কর দিতেই পারিস। ওকে, তাহলে শুভ কাজে দেরি কিসের?" হুম। আনিশা পেপারগুলো মেহরাবের দিকে এগিয়ে দেয়। মেহরাব নির্দ্বিধায় সাইন করে দেয়। মেহরাব সাইন করা শেষে আনিশা বলে ওঠে,
ভাইয়া চলো, আজকে আমি তোমাদের দুজনকে ট্রিট দিব। ১ মিনিট, ওহিকেও কল করে আসতে বলছি। ওহির কথা শুনতে জাহিদ একটা বাঁকা হাসি দিয়ে বলে, ওকে ছাড়া তো পার্টি অসম্পূর্ণ। আনাসা, মেহরাব, জাহিদ এবং ওহি বসে আছে একটি রেস্টুরেন্টে। আনাসা আর মেহরাব পাশাপাশি বসে আছে এবং তাদের ঠিক সামনে জাহিদ এবং ওহি বসে আছে। ওই কোনো কথাই বলছে না। আনাসা মেহরাবের দিকে তাকায়। তারা তো এখানে এসেছে ২ টার মিল করাতে। তাছাড়াও কালকে তো মেহরাব আর আনাসা বাংলাদেশে ব্যাক করবে। তার আগেই এই ২ টার মিল করাতে হবে। বাকিটা জাহিদ দেখে নেবে। হঠাৎ করে আনাসা বলে ওঠে, আরে তোমরা দুজন চুপ করে বসে আছো কেন? ওহি রাগী স্বরে বলে, তুই আগে কেন বলিসনি যে এই লোকটা এখানে আছে? জানলে আসতাম না। আরে রাগ কেন করছিস ওহি? আসবি না বলেই তো সত্যিটা জানাইনি তোকে। ওই আনাসের কথায় তার দিকে পুরো কুঁচকে তাকায়। আনাসা মেকি এসে বলে, বলছি যে আমি একটু আশ্রমে যাব। ওহি, তুই আমার সাথে চল। আনাসা মেহরাবকে চোখের এসে কিছু একটা বলে। মেহরাব তাকে আশ্বস্ত করে, কেন? সব জায়গায় তো একা একা যেতে পারিস, আর এখানে একা একা যেতে পারবি না? ভাইয়া তো আছে, অনেকে নিয়ে যা। এটা কি ধরনের কথা? হই তুই আমার বন্ধু নাকি শত্রু বলতো? আমি তোকে মিথ্যা বলে নিয়ে এসে দেখে তুই আমার সাথে এমন ব্যবহার করবি? ঠিক আছে, তোকে আসতে হবে না, আমি একাই যাচ্ছি। আরে ওহি, দেখো তোমার বান্ধবী কতটা কষ্ট পাচ্ছে। প্লিজ মেয়েটার সাথে যাও। হুম, থাক, ওকে আর যেতে হবে না, আমি একাই যাচ্ছি। না না, একা যেতে হবে না, আমি যাচ্ছি, চল। বলে ওই আনাসা হাঁটে ওয়াশরুমের দিকে যায়। আনাসা আর ওই চলে যেতে মেহরাব জাহিদের উদ্দেশ্যে বলে, শোনো জাহিদ, মেয়ে মানুষকে নিজের করার জন্য একটু নির্লজ্জ হতে হয়, বুঝেছো? তুমি যে এতদিন ওর সাথে যোগাযোগ রাখোনি সেটা ওর ইগোতে লেগেছে। ও অভিমান করেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আর আনা ঠিকই তোমাদের মিল করিয়ে দেবো। আর হ্যাঁ, এরপর থেকে ওহি নিজের সাথে বেঁধে রাখার জন্য দায়িত্বটা কিন্তু তোমারই। ওর মন বুঝতে হবে তোমাকে, ওর মান অভিমান সবকিছুর খেয়াল রাখতে হবে তোমাকে, বুঝতে পেরেছো? আর সবসময় নিজের ভালোবাসা অন্যের কাছে ছিনিয়ে নিতে শিখতে হবে। বোকার মতো বসে থাকলে তোমার ভালোবাসা আর তোমার থাকবে না। শোন ওহি, তোকে একটা কথা বলি। তোর ভাইয়ের বিষয় হলে আমি শুনতে চাই না। আরে আগে আমার কথাটা শোন তো। আমি তোকে এমন বুদ্ধি দেব যে তুই নিজের রাগগুলো ভাইয়ের উপর ছাড়তে পারবি। ওই বউকুচকে বলে, কি বুদ্ধি? আমি বলি কি, তুই না ভাইয়ের সাথে সবটা মিটমাট করে নে। আনাসের কথা শুনে ওই বলে, অসম্ভব, আমি পারবো না। আরে তুই আগে আমার পুরো কথাটা শোন, তারপর বলিস পারবি কি পারবি না। কি শুনবো? তুই তো একই কথাই বলবি। পুরোটা শুনে নে না। আচ্ছা বল। তুই ভাইয়ার সাথে সবটা মিটমাট করে নে। ভাইয়া এখন এখানেই থাকবে। সবটা মিটমাট করে নিয়ে ওকে আচ্ছা মতো নিজের পেছনে ঘোরাবি। বেচারাকে খাটিয়ে খাটিয়ে নিয়ে বেড়াবি। যদি সময় দিতে না পারে তখন বলবি যে এই তোমার ভালোবাসা। দেখ, এককাল তুই ওর পেছনে ঘুরেছিস, এবার না হয় ভাইয়া তোর পেছনে ঘুরবে। ইচ্ছে মতো ঘোরায় শেষ করে বিয়েটা করে নিবি। তখন সবই তোর হাতে, যা ইচ্ছে তাই করতে পারবি। কেমন লাগলো আমার বুদ্ধি? বল বল। ওই হালতো হেসে বলে, বাহ, বুদ্ধিটা তো ভালো দিয়েছিস, মন্দ না। ওই জাহিদ বেটাকে এবার নাকে দড়ি দিয়ে ঘোরাবো আমি। এই না হলে আমার ভাবি। এই, এখনো তো ভাবিনি কিন্তু। হোসনি তো কি হয়েছে, হবি তো। তা তো হবই। এত সহজে তো তোর ওই ভাইকে ছাড়বো না আমি। দরকার হয়ে মেয়ে ভূত বানাবো, সাথে নিজেও ভূত হয়ে ঘাড়ে উঠবো। ঘাড় মোটকে দেবো আমি, তারপর ছাড়বো। হুম, এবার বুদ্ধিমানের মতো কাজটা করিস। তাহলে চল এবার। বেশিক্ষণ এখানে থাকলে ভাই আবার সন্দেহ করবে। চল। এরপর ওহি আর আনায়সা টেবিলের কাছে আসে। ওহি জাহিদের পাশে গিয়ে বসে আর আনায়সা মেহরাবের গা ঘেঁষে বসে। মেহরাব আনায়সার কানে কানে বলে, রাজি হলো? আনায়সা কুটিল এসে বলে, তা আবার বলতে? আর ভাইয়াকে বোঝাতে পেরেছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো মতোই ক্লাস করে দিয়েছি। মেহরাব, আনায়সা আর ওহি অ্যাপার্টমেন্টে ফিরেছে। এখন প্রায় রাত 10টা বাজে। ওহি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আনায়সা আর মেহরাবও নিজেদের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আনায়সা তাদের লাগেজ প্যাক করে নেয়। যেহেতু তারা বাইরে থেকে খেয়ে এসেছে, তারা ডিনার করেনি। কালকে দুপুর 2টায় ফ্লাইট আছে তাদের। তাই মেয়েরা আবার আনাসে তাড়াতাড়ি শুয়ে পড়ে। রাত এখন 2টা বাজে। ফারিদার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়ে 2টা। ফারিদা দুর্বল চোখে তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ করে তাদের মধ্যে একজন বলে ওঠে, আজকে তোর শেষ দিন। শেষ দিন বলে কথা। কিছু সত্যি তোর জানা দরকার আছে, তাই না? না জেনেই মরে গেলে আমার কলিজা ঠান্ডা হবে না। ফারিদা দুর্বল কণ্ঠে বলে, কে তুই? সামনে কেন আসিস না? আমি তোকে দেখতে চাই। মেয়েটি হাসতে হাসতে বলে, আমাকে দেখে সহ্য করতে পারবি না? মানে, যদি টটকা খেয়ে মরে যাস তাহলে আমার সারা জীবনের প্ল্যান একদম ভেস্তে যাবে। এত কথা কেন বলছিস? সামনে আসতে ভয় পাচ্ছিস নাকি?
ফায়জার কথা মেয়েটি নিজের চোয়াল শক্ত করে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বলে রুমের লাইট অন করতে। মেয়েটি তার কথা মতো রুমের লাইট অন করতেই ফায়জার সামনে দৃশ্যমান হয় দুইজনের চেহারা। একজনকে সে খুব ভালো করেই চেনে ফায়জা, তবে দ্বিতীয়জনকে সে ঠিক চিনতে পারছে না। কি হলো, চিনতে পেরেছিস আমাকে? ফায়জা নওশাদ ওরফে নাভিদ নওশাদের একমাত্র আনন্দের মেয়ে। আনাসা কথাগুলো বলে বলে আনাসা এবং ওহিম হাসতে লাগে। ফায়জা কাঁপা কাঁপা গলায় বলে, আনাসা তুই? বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে তাই না? বেচারা বাপ, চাচারাও কত নিষ্পাপভাবে পাপের শাস্তি ভোগ করছে তাই না? তবে তুইও দুয়া তুলসী পাতা নোস। তোর পাপ নাভিদ যা যা করেছে তার শাস্তি তুইও পাবি। তোর কোথাও ভুল হচ্ছে। আমার বাবা নাবিল নওশাদ, নাভিদ নওশাদ নয়। আর তুই কোথা থেকে আসলি? আশা ফাইজার সামনে এসে তার চোখ শক্ত করে চেপে ধরে আর হিংস্র কণ্ঠে বলে, তোর বাপ নাভিদ নওশাদ, ওই নাবিল তোর বাপ নয়, ও তোর চাচা। আর ফারদিন তোর নিজের ভাই নয়, বুঝেছিস? না, তুই মিথ্যে বলছিস। বিশ্বাস হচ্ছে না আমার কথা? কি তাই না? এই ভিডিওটা একবার দেখ, হয়তো বিশ্বাস হয়ে যাবে। এরপর আনাসা সেই ভিডিওটা প্লে করে যেখানে নাভিদ স্পষ্টভাবে মিস্টার নাবিলের সামনে স্বীকার করছে যে ফাইজা তার নিজের মেয়ে, সে নাবিলের মেয়ে নয়। কথাটা শোনা মাত্রই ফাইজার পায়তলা থেকে যেন মাটি সরে যায়। যাকে এতদিনগুলো বছর ধরে নিজের বাবা ভেবে এসেছে সে কিনা তার বাবাই নয়। ফায়জার ভাবনা ছেদ পড়ে আনাসের কথায়। অনেক পাপ করেছিস তোরা তিনজনে মিলে। ও সরি সরি, তিনজন নয়, চারজন। তোর ভাইও কম পাপে নয়। সবার সামনে ফেরেশতা শেষে থেকে তলে নিজের কাজ ঠিকই করে গিয়েছে। যে মানুষটা ওকে নিজের প্রাণের চেয়েও ভালো বন্ধু হিসেবে মনে করতো এতকাল যাবৎ, তারই জিনিসের দিকে হাত বাড়িয়েছিল ওই শয়তানটা। তোর ভাইয়ের মুখ দেখে মনে হয় যেন সে ভাজা মাছটাও উল্টে খেতে পারে না, অথচ সে মাছের কাঁটা পর্যন্ত বাঁচতে জানে। ওই জানোয়ারটা খুব ইচ্ছে ছিল আমাকে এক রাতের জন্য হলো নিজের পেটে নেওয়ার। হায়, ও কি ভেবেছে এই আনায়সা জেরায়েল এতটা সস্তা? আমাকে জেরায়েল মেন্টাস থেকে পালাতে সাহায্য করে নিজেই ভোগ করার ধান্দায় ছিল, কিন্তু আমাকে চেনে না। কিছুক্ষণ থেমে ফাইজার দিকে বাঁকা হেসে তাকায় আনায়সা। তবে এবার তুই আমাকে চিনবি। তোরা আমাকে দুর্বল ভেবে খুব বড় ভুল করে ফেলেছিস। তোরা জানিস না যে এই আনাসা নিজের জন্য ঠিক কত দূর অব্দি যেতে পারে। কত বড় কলিজা তোর যে তুই আমার স্বামীর দিকে নজর দিস। তোর ওই নজর যদি আমি শেষ না করে দিয়েছি তো আমার নামও আনাসা জেরায়েল নয়। তাহলে কাজ শুরু করে ফেলি। রাত তো বাড়ছে। ভাইয়া যদি বুঝে যায় যে তুই ওনার পাশে নেই, তখন তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। আনাসা বাঁকা হেসে ওর উদ্দেশ্যে বলে, তাই যা, আমার সেই করাতটা নিয়ে আয়। আনাসা বলার সাথে সাথে ওই করাত আনতে চলে যায়। আনাসার মুখে রহস্যময় হাসি নিয়ে ফাইজার উদ্দেশ্যে বলে, তোর মা 18টা বছর যাবৎ আমার মাকে নিজের কাছে বন্দি করে তিলে তিলে কষ্ট দিয়েছে। তারপরে আমার চোখের সামনে তার বুকে গুলি করে মেরে ফেলেছে। শুধু আমার মাকে নয়, আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে। একটা দুধের শিশুকেও পর্যন্ত ছাড়েনি ওই জানোয়ারটা। আমার ঈশাকে মেরে ফেলেছে। তোর বাপ হয়তো জানে না যে একটা মা তার সন্তানের জন্য ঠিক কি করতে পারে। সন্তান হারানোর কষ্টটা এবার তোর বাপ বুঝবে। কথাগুলো বলতে বলতে আনাসার চোখগুলো রক্তবর্ণ ধারণ করে। ওই করাত নিয়ে চলে এসেছে আনাসার হাতে, করাতটা দিয়ে বলে, এর মতো মেয়েদের মরাই ভালো। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে এই নষ্ট মেয়েটা। আনাসা কিছু বলে না। সে ঘাড় এদিক ওদিক করে কাঁধে লাগায় ফাইজার কবজির উপর। সঙ্গে সঙ্গে ফাইজা চিৎকার করে ওঠে। এক কাঠের ফাইজার কবজিটা আলাদা হয়ে যায় হাত থেকে। আনাসা ওইকে ইশারা করতে ওই হাত থেকে একটা পাত্র নিয়ে আসে। আনাসা করাতটা সাইডে রেখে ওই পাত্রের মধ্যে ফাইজার হাত ডুবিয়ে দেয়। ফাইজা যেন জান যায় যায় অবস্থা, কারণ ওই পাত্রে ছিল ফুটন্ত গরম পানি, আর ওই পানিতে শুকনো মরিচের গুঁড়া মেশানো। কাটা জায়গায় গরম পানি আর মরিচের গুঁড়ো লাগতে বিষ চলে পড়ছে তার ওখানে। আনাসা আবারও হাত তুলে নেয় এবং অন্য হাতটা কাটতে লাগে। তার আগে বারবারের মতো এই হাতটা গরম পানিতে চুবিয়ে ধরে। এই হাত দিয়ে আমার স্বামীর গলা ঝুলেছিলি না? এই হাত দিয়ে আমাকে আঘাত করেছিলে তাই না? দেখ তোর সে হাত দুইটা এখন আর নেই। বলেই আবার করাতটা বসায় তার হাতের কনুইতে। তার দুইটা হাতের কনুই কেটে দেয় আনাইসা। ফাঁসা চিৎকার করতে হাঁপিয়ে যায়। গলা একদম চিড়ে গিয়েছে তার। এরপর আনেশার পায়ে কাটতে লাগে। পা কেটে গরম পানিতে ডুবায়। তোর বাবা আমার বড় আপুকে পিস পিস করেছিল তাই না? দেখ দিন কেমনে ঘুরে যায়। আজকে আমি তোর পিস পিস করছি। বলে আনাসা
একটা কাঁটা চামচ দিয়ে ফাইজার চোখ দুইটা উপড়ে গেল। এই চোখ দিয়ে খারাপ নজরতে তাকিয়েছিলি না মেহেরাবের দিকে? তোর চোখ দুটো তুলে ফেললাম। আমার জিনিসের দিকে তাকানোর শাস্তি ঠিক এমনই হয়। হাসতে, হাসতে কথাগুলো বলে আনেশা। আনেশা যেন একটা সাইকো হয়ে গিয়েছে। সে একদম পাগলের মতো করে হাসছে। ফায়জার শরীরকে টুকরো, টুকরো করছে আর নিজের প্রতিশোধের আগুন নেভাচ্ছে। একে, একে আনেশা ফায়জার হাত পা কেটে দেওয়ার মতো অবস্থা করে দিয়েছে। ওহি বলে, "পিস-পিস করা শেষ। এবার একে পার্সেল করে ওর বাবার ভাইদের কাছে পাঠাতে হবে। ফারদিনের কাছে পাঠাবি। কিন্তু ও তো এত সহজে তোকে ছেড়ে দেবে না, না? ও তো খুব ডেঞ্জারাস লোক। যেভাবেই হোক তোদের ক্ষতি করার চেষ্টা করবে। তার ব্যবস্থা আমি করে রেখেছি। আমাদেরকে ৪টার মধ্যে কাজ শেষ করতে হবে।" হুম। আনাইসা ধীরে, ধীরে রুমের দরজাটা খুলে গুটি, গুটি পায়ে রুমে প্রবেশ করে। বেডের কাছে এগোতেই কারো শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে থেমে যায় সে। আনাইসা খুব ভালো করে জানত মেহেরাব তাকে না পেয়ে ঠিকই ঘুম থেকে উঠে পড়বে। আনাইসা একটা শুকনো ঢোক গেলে সোজা হয়ে দাঁড়ায়। মেহেরাব কিছু না বলে রুমের লাইটটা অন করে দেয়। আর আবার আনাইসার সামনে এসে দাঁড়ায়। এরপর ২ টা হাত বাহুতে গুজে ঘুরিয়ে তাকায়। গম্ভীর স্বরে বলে আনাইসাকে, "রাত ৪টা বাজে।" "না, রাত নয়। প্রায় ভোর হতে চলেছে। কোথায় ছিলে তুমি?" আনাসা আমতা আমতা করে বলে, "ওই অজু করতে গিয়েছিলাম।" মীরা আনাসার থুতনি ধরে মুখটা উপর তুলে বলে, "এবার বল, কোথায় গিয়েছিলি?" আনাসা মেহরাবের থেকে নিজের দৃষ্টি লুকানোর বৃথা চেষ্টা করে। মেহরাব ভালো করে জানে আনাসা তার চোখের দিকে তাকে মিথ্যা বলতে পারবে না। তাই মেহরাব বলে, "এখন সত্যিটা বলতে পারছিস না, তাই না? অজু করতে বুঝি ১ ঘন্টা সময় লাগে? কোথায় গিয়েছিলি বল?" আনাসা মেহরাবের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, "এত যখন জানেন তাহলে জিজ্ঞেস কেন করছেন? আমি জানি আপনি সবটা জেনে গিয়েছেন। আর নাটক করতে হবে না।" মুখ গোমড়া করে কথাগুলো বলে আনিশা। মেয়েরা ফারদিনের ব্যাপারে কিছুই জানতে পারেনি। কারণ সে যতক্ষণ বেসমেন্টে এসে পৌঁছায় ততক্ষণে আনায়াসা ফাইজার হাতটা কাটতে শুরু করে দিয়েছিল। তাই মেয়েরা আনায়াসের বলা আগের কথাগুলো শুনতে পায়নি। মেয়েরা এবার আনায়াসের সামনে এসে বলে, "এতটা সাইকো আর পসেসিভ কবে থেকে হলি তুই? আমি তো কল্পনায় আনতে পারছি না। হ্যাঁ, তুই খুব চঞ্চল মেয়ে, খুব চঞ্চলতা তোর মধ্যে আছে। শুধু চঞ্চল না, অতিরিক্ত জেদ আর একগুঁয়েমি তুই। কিন্তু তুই যে এতটা সাইকো আর পসেসিভ হতে পারিস সেটা আমার জানা ছিল না।" "জানা ছিল না তো জেনে নিবেন। আমি কি বারণ করেছি?" "এজন্যই হঠাৎ করে আমি ফাইজাকে ট্রেস করতে পারছিলাম না। তুই আগে থেকেই ফাইজাকে সরিয়ে রেখেছিলি, তাই না?" "হুম, শুরু থেকে ও আমার টার্গেট ছিল। তাই ওর সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছি আমি। মুখ বুজে সবটা সহ্য করে যে দুর্বলের প্রতীক হয়েছি সেটাও বা ওর পরিবারের কেউ জানতে পারেনি। আমার হাতে তুলে দিসনি, আরো ভালো করে ওর আপ্যায়ন করতে পারতাম।" মেহরাবের কথায় আনাসা তার দিকে চোখ গরম করে তাকায়। মেহরাব একটা শুকনো ঢোক গিলে মেখে হেসে বলে, "ওইভাবে তাকানোর কি আছে?" আনাসা মেহরাবের দিকে তেড়ে এসে রাগী কণ্ঠে বলে, "কেন? ওকে কি গলায় ঝুলিয়ে বেড়াতেন? আমি শাস্তি দিয়েছি বলে কি সহ্য হচ্ছে না আপনার? ওই মেয়েকে অনেক সহ্য করেছি আমি। যখন তখন এসে আমার সংসারে অশান্তি বাঁধিয়ে দিত। আর আপনার শখ কত? আমি শাস্তি দেব? বেশ করেছি। আপনার হাতে তুলে দেইনি। সে ছোট থেকে আপনার গলায় ঝুলে বসেছিল। আর ও আপনার ঘরে এখন শুধু ঝোলার অধিকার আমার।" আনাসার কথাতে মেহরাব ঠোঁট টিপে হাসে। তার আনাজ এতটা জেলাস সে আগে বুঝতে পারেনি। মেহরাব নিজের হাসি থামিয়ে পেছন থেকে আনাসিকে জড়িয়ে ধরে আর তার কাঁধে চুটে ঠেকিয়ে বলে, "বাবা, আমার আনা এতটা জেলাস?" আনাসা মেহরাবকে ছাড়ানোর চেষ্টা করতে, করতে বলে, ছাড়ুন আমাকে। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আজকে থেকে ২ সপ্তাহ আপনি একদমই আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না।" "কেন? আমি আবার কি করলাম যে তুই আমাকে এতবার শাস্তি দিচ্ছিস? কি করেছেন? সেটা আপনি শুনতে চাইছেন?" "হ্যাঁ, কি করেছি? আমার অবতারটা কি? একটু শুনি ম্যাডাম।" "আপনার মনে নেই? আপনি বলেছিলেন যে আপনাকে যেকোনো শাস্তি দিই। তো এখন আপনাকে এটাই আপনার শাস্তির শুরু। ২ সপ্তাহ আমার ধারে কাছে আসতে পারবেন না, আমাকে ছুঁতে পারবেন না।" "না, না, এত করে শান্তি দিস না। আমি কিভাবে তোকে ছাড়া থাকবো? অন্য শাস্তি দে। কিন্তু আমার থেকে দূরে যাওয়ার শাস্তি দিবি না।" "হুম, মামাবাড়ির আবদার নাকি? এই শাস্তি দিলেই আপনি সোজা হবেন। আর আমি তো আপনার থেকে দূরে যাচ্ছি না। শুধু ২ সপ্তাহ আমার ধারের কাছে আসবেন না, আমাকে ছুঁতে পারবেন না, ব্যাস। এটা তো আমার কাছে সবচেয়ে বড় শাস্তি বেবি। আমি তো তোর থেকে দূরে থাকতে পারবো না।" "আচ্ছা ঠিক আছে। তাহলে গুনে, গুনে আমার থেকে ৫ হাত দূরে থাকবেন। কেমন?" "না, না, হবে না। দূরে থাকতে পারবো না। এই শাস্তি বাতিল। এখন আমার মাথায় এই শাস্তি এসেছে আর আপনার এটাই মেনে চলতে হবে। এটা বদলে দিলে এর থেকেও কঠিন শাস্তি দেব। তাই যা শাস্তি দিচ্ছি এটা ভালো ছেলের মতো মাথা পেতে নিন।" "আনা,
আমি আর কোনো কথা শুনতে চাই না। এটাই আমার ফাইনাল কথা। বেশি কিছু বললে ৫ হাত দূরত্ব বলেছি, এরপর ২০ হাত দূরত্ব বলব। মেহের আনাসিকে ছেড়ে দেয়। তাকে ছেড়ে দিয়ে বড় বড় পায়ে বেডের দিকে এগিয়ে যায় আর ধুম করে শুয়ে পড়ে। আনাসা মুখ চেষে বলে, এবার এসব রাগ দেখে কোনো লাভ হবে না। আমি কিন্তু শাস্তি তুলব না। বলে আনাসা শুয়ে পড়ে। আনাসা শুতে দেরি, কিন্তু মেহরাব তাকে জড়িয়ে ধরতে দেরি হয় না। সে আনাসাকে নিজের হাতে শক্ত করে জড়িয়ে ধরে, যেন আনাসা নড়াচড়া পর্যন্ত করতে না পারে। তবে আনাসা ছাড়া পাওয়ার বিন্দুমাত্র চেষ্টা করছে না, বরং সে মুচকি মুচকি হাসছে। মেহরাব ঘুম থেকে উঠেছে প্রায় ১ ঘন্টা মতো হতে চলল। আনাসা এখনো ঘুমাচ্ছে। মেহরাব ফোনের দিকে তাকিয়ে আছে। দেখতে পায় ১০টা বাজে। মেহরাব এবার আনাসাকে ডাকতে শুরু করে। কিছুক্ষণ ডাকার পর আনাসা উঠে পড়ে। ফ্রেশ হয়ে নিয়ে এয়ারপোর্টে যেতে হবে। আয়েশা ঘুম, ঘুম কণ্ঠে বলে, "আরেকটু ঘুমাই না? আরেকটু ঘুমালে ফ্লাইট মিস করব। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে।" আয়েশা আর কোনো কথা বাড়ায় না। সেও চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে থেকে বের হয়ে যায়। ওহি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে। ব্রেকফাস্ট রেডি করে সোফায় বসে, বসে টিভি দেখছে সে। আয়নাশাকে রুম থেকে বের হতে দেখে ওহি উঠে আসে তার কাছে। খুব ক্ষীণ স্বরে বলে, "ফাইজার লাশটা কিভাবে নিয়ে যাবি তুই? ভাইয়াকে কি কিছু বলেছিস?" আয়েশা কাছের ভাব নিয়ে বলে, "তোর ভাইকে কিছু বলার প্রয়োজন আছে? সে এমনিতেই সবটা জেনে যায়। কালকে রাতে আমাকে পাশে না পেয়ে বেসমেন্টে চলে গিয়েছিল, তারপর সবটা জেনে গিয়েছে। ভাই কিছু বলেনি তোকে? বলে দিলে তো বলবে, ওই ফাঁসের উপর রাগটা আমার অনেক আগেই ছিল গো। সবটা জেনে এখন আমার সংসারে উম ঝুলতে বসেছিল। আর সবকিছু তো ওনার হাতেই ছেড়ে দিয়েছি। তাই আমি যা বলেছি ফাঁসের শাস্তিটা আমি নিজের হাতেই দেবো। ও, আজকে তো চলে যাবি? হুম। আর কটা দিন থাক না। বাড়িটা কেমন খালি, খালি লাগবে। যেতে তো হবেই। আমার তো অ্যাডমিশন এক্সাম আছে। থাকলে খুব ভালো হতো রে। আরে, আসল মানুষ তো আছেই। আমাকে দিয়ে কি হবে? আনা, আনাস আলতো হেসে কিচেনে চলে যায়। কিছুক্ষণ পর মেহেরাবকে ডেকে ৩ জনই ব্রেকফাস্ট করে নেয়। ব্রেকফাস্ট শেষ করে ওহি আনাসা আর মেহেরাবকে বিদায় জানায় এবং এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোয়। জাহিদও এসেছিল তাদেরকে বিদায় জানানোর জন্য। মেহেরাব আর আনাসা ভেতরে যাওয়ার পর জাহিদ এবং ওহিও চলে যায়। জাহিদ গাড়ি নিয়ে এসেছিল। জাহিদ ড্রাইভ করছে আর ওহি তার পাশে বসে আছে। হঠাৎ করে জাহিদ বলে ওঠে, "তা ম্যাম, কিছু কি খাবেন?" ওই কিছুক্ষণ চুপ করে থাকে। একটা শয়তানি হাসি দিয়ে বলে, "হুম, আমার জন্য এক্ষুনি আম নিয়ে আসুন। খুব আম খেতে ইচ্ছা করছে।" "কি? আম? হ্যাঁ, খাবেন না? যখন ইচ্ছে করছে তাহলে আমার পছন্দের খাবারই খান। আগে তোমার এই আপনি, আপনি করা বন্ধ করো। আর অসময়ে আমি আম কোথায় পাবো? আমি কি জানি? যেখান থেকে পারো এনে দাও। কালকে না তুমি বললে আমি যা, যা বলবো তাই, তাই শুনবে। তাহলে আমাকে আম এনে দাও। নাহলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলব না।" "ঠিক আছে, ঠিক আছে। আমি দেখছি কোথায় আম পাওয়া যায়।" দীর্ঘ ২০ ঘন্টা জার্নির পর আনাসা আর মেহরাব এসে পৌঁছায় জেরাল্ড প্যালেসে। পৌঁছাতে, পৌঁছাতে সকাল ১০টা বেজে গিয়েছে তাদের। ম্যানশনে ফিরে মেহরাব আর আনাসা ফ্রেশ হয়ে একটা ঘুম দেয়। এখন ঘড়ির কাঁটায় দুপুর ৩টা বাজে। মেহরাব আনাসাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আনাসার ঘুম একদম হালকা হয়ে গিয়েছে। আনাসা চোখ মেলে তাকাতেই দেখতে পায় মেহরাব তাকে একদম সাপের মতো পেঁচিয়ে ধরে ঘুমাচ্ছে। হায় আল্লাহ! আমি এই লোককে শাস্তি দিয়েছিলাম যেন আমার থেকে ৫ হাত দূরে থাকে। কিন্তু এ তো ৫ সেন্টিমিটারও ফাঁকা রাখেনি। হঠাৎ করে আনাসের কানে ভেসে আছে মেঘ ডাকার আওয়াজ। আনাসা মেহরাবের বাঁধন থেকে নিজেকে অনেক কষ্টে ছাড়িয়ে জানালার কাছে গিয়ে পর্দা সরাতেই দেখতে পায় চারিপাশটা একদম অন্ধকারে ঢেকে আছে। হয়তো খুব বৃষ্টি নামবে। আকাশের দিকে তাকিয়ে আছে আনাইসা। আলতো হেসে ওঠে তার মন। মনে, মনে কিছু একটা ভাবে সে। এরপর তার লম্বা, লম্বা চুলগুলো হাত খোঁপা করে রুম থেকে বের হয়ে যায়। নিচে গিয়ে মেয়েকে দেখতে পায় খাবার রেডি করতে। আনাইসা বলে চলে যায়। রুমে গিয়ে শাওয়ার নিয়ে চুলগুলো আঁচড়ে মেহরাবের শিয়রে এসে তাকে ডাকতে লাগে। মেহরাব তো ওঠেই না, বরং আনাসের হাত ধরে টেনে নিয়ে বিছানায় ফেলে দেয় এবং মেহরাব তার উপর উঠে পড়ে। "আরে কি করছেন? ছাড়ুন বলছি। আমি কেবলই শাওয়ার নিয়ে এসেছি। আপনি উঠুন এখন। দুপুরের খাবার খাননি তো। আমি মেয়েটকে খাবার বানাতে বলেছি। আর এছাড়াও আপনার এখন শাস্তি চলছে। আমার থেকে গুনে, গুনে ৫ হাত দূরে থাকার।" মেহরাব মাতাল কণ্ঠে বলে, "হু কেয়ারস? ওইসব শাস্তি-টাস্তি আমি মানতে পারব না। অন্য কোনো শাস্তি দে।" আয়াশা যেতে চাইছিল। সে বাঁকা হেসে বলে, ঠিক আছে। একটু পরেই হয়তো বৃষ্টির ঢোল নামবে। আমার বৃষ্টিতে ভিজতে দিতে হবে। শুধু আমি একা ভিজবো না, আপনিও আমার সাথে ভিজবেন। আমি আপনার বাইকে পেছনে বসবো আর আপনি আমাকে ওই আঁকাবাঁকা পথে ঘুরিয়ে নিয়ে বেড়াবেন। বলুন, রাজি আছেন?" আনাসার কথা শুনে মেহরাব তার হাত দুটো
বেলের সাথে পিন করে বলে, অসম্ভব, বৃষ্টিতে ভিজে দেবো না আমি তোকে। এই, তুই জানিস না বৃষ্টিতে ভিজলে তো জ্বর আসে, তাহলে কেন এমন করিস? অন্বেষা জোর গলায় বলে, তো কি হয়েছে? আপনি আছেন না, আপনি আমাকে দেখভাল করবেন। হবে না, অন্যদিন অন্য কোনো সময় বাইক নিয়ে বের হবো, কিন্তু এই বৃষ্টির মধ্যে না। এ হবে না, যেভাবেই বলছি সেভাবেই করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি 1 মাস আমার কাছাকাছি আসবেন না। আমি অন্য রুমে থাকবো আর আপনি অন্য রুমে থাকবেন। আপনার সাথে থাকবো না আমি। আনা, একদম এরকম জোর দেখাবি না আমার সাথে। তুই জানিস বৃষ্টিতে ভেজা তোর জন্য খারাপ, তোর জন্য রিস্কিও হতে পারে। একে তো পাহাড়ি রাস্তা, তার উপর বৃষ্টি, খাদে পড়লে নির্ঘাত মৃত্যু। আর আমি বেঁচে থাকতে তোকে কিছুতেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। না, আমি যাবো, 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 যাবো। আমাকে নিয়ে যেতেই হবে। আপনি যদি আমাকে না নিয়ে যান তাহলে আপনার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না। আনা, বাচ্চাদের মতো জেদ করিস না। আমি তোকে নিয়ে যেতে পারবো না। আপনি কি ভয় পাচ্ছেন মেহরাব জেহরাইল? ও, বুঝেছি, তাহলে ভয় পাচ্ছেন আপনি। মেহরাব জেহরাইল ভয় পায় না, কিন্তু যদি সেটা তার আনার সাথে জড়িত কিছু হয়ে থাকে তাহলে সেটা আলাদা কথা। তাই আমি বৃষ্টির মধ্যে তোকে নিয়ে যেতে পারবো না। না, আমি যাব মানে যাব। আপনি যদি আমাকে না নিয়ে যান তাহলে আপনার সাথে কিন্তু সত্যি, সত্যি কোনো রকম কথা বলব না আমি। আপনি কখনোই আমাকে বৃষ্টিতে ভিজতে দেন না। ছলছল নয়ন আনায়াসার। আশার ছলনয়ন নয়ন দেখে মেহরাব দৃষ্টি এড়িয়ে দেয়। মেহরাব আনায়াসার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, ঠিক আছে তোকে নিয়ে যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? মেহরাব আলতো হেসে বলে, আজকে থেকে আমাকে আপনি না তুমি করে ডাকবি। এক্ষুনি ডাক তুমি বলে, তাহলে তোকে নিয়ে যেতে পারি। শুধু এইটুকু? হুম, এইটুকু। এবার সুন্দর করে আমার কাছে আবদার কর। আনাসা আজও হেসে ধীর কণ্ঠে বলে, আমাকে তোমার বাইকে করে এক্ষুনি ঘুরতে নিয়ে চলো না গো স্বামী। আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজবো। বলে আনাসা নিজের চোখ নামিয়ে নেয়। লজ্জায় তার গলাগুলো লাল টুকটুকে হয়ে গেছে। মেহেরাবার নিজের লোভ সামলাতে পারে না। সে টুপটুপ করে কয়েকটা চুমু খেয়ে নেয় আনাসার টমেটোর মতো লাল লাল গলায়। আনাসা লজ্জা পেয়ে যায়। আর মেহেরাব ভাবে, লজ্জা পেলে তার আনাকে কত কিউট লাগে। আর তার আনা এত সুন্দর করে তার কাছে আবদার করেছে, সেটা কি সে ফেলতে পারবে? না, কখনো না। আমার আনা পাখি যখন আমার কাছে এত সুন্দর করে আবদার করেছে, তাহলে আমি রাজি হয়ে না থাকতে পারি নাকি? কিন্তু যদি তো জ্বর ওঠে তখন কিন্তু, তখন আবার কি? আপনি না হয় আপনার আনা পাখি একটু সেবা যত্নই করবেন। ফেলে তো দিতে পারবেন না, বরং নিজের বুকে জড়িয়ে রাখবেন সারা রাত। মেহরাব আনাসার কথাই হেসে দেয়। আনাসা মুগ্ধ নয়নে মেহরাবকে দেখছে। মেহরাবের হাসি বরাবরই আনাসাকে পাগল করে দেয়। মেহরাব আনাসের উদ্দেশ্যে বলে, চুলগুলো শুকাসনি, ঠান্ডা লেগে যাবে তো। আপনি শুকিয়ে দিন। আচ্ছা, আমি শাওয়ার নিয়ে আসছি। মেহরাব বলে আনাসার উপর থেকে উঠে পড়ে আর নিজের টি শার্ট এবং ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। 10 মিনিট পর শাওয়ার নিয়ে মেহরাব বের হয়ে আসে। বের হয়ে এসে হেয়ার ড্রায়ারটা নিয়ে আনাসার লম্বা লম্বা চুলগুলো শুকিয়ে দেয়। এরপর চুড়িতে ভালো মতো আছড়ে দেয়। চলুন, খাবার খাবেন না? আবার আপনি? আস্তে, আস্তে অভ্যাস হয়ে যাবে। এতদিন আপনি, আপনি করে বলেছি, হুট করে গিয়ে তুমি বলতে পারা যায়? একটু তো সমস্যা হবেই। নিচে চল। বলেই মেহেরাব আনাসের হাত ধরে নিচে নিয়ে যায়। বাইরে এখনো বেশ জোরে, জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু বজ্রপাত হচ্ছে না। মেহেরাব আর আনাসা খেতে বসে। তাদের খেতে, খেতে বৃষ্টিও আগের থেকে অনেকটা কমে গিয়েছে। মেহেরাব আর আনাসা রুমে এসে রেডি হয়ে নেয়। আনাসা আজকে একটা খয়েরি রঙের সালোয়ার কামিজ পরেছে, সাথে গোল্ডেন রঙের ওড়না। ভালো করে মাথায় জড়িয়ে নিয়েছে আনাসা। মেহেরাব হাত ধরে বের হয়ে যায় সে। হালকা, হালকা ঠান্ডা, ঠান্ডা বাতাস বইছে, সাথে মৃদু মৌসুম বৃষ্টি। এরকম একটা ওয়েদারে ঘুরতে খুব একটা ভালো লাগে। ভালো করে ধরে বস, রাস্তা কিন্তু খুব পিচ্ছিল। আনাসা মেহরাবকে একদম শক্ত করে জড়িয়ে ধরে রাখে। মেহরাবের পিঠের সাথে গাল থেকে চোখ বন্ধ করে এই মনোরম পরিবেশটাকে উপভোগ করতে থাকে। যে যে বৃষ্টি ফোঁটা তার গালে এসে পড়ছে। মেহরাব একদম আস্তে আস্তে বাইক চালাচ্ছে, যদি ব্যালেন্স হারিয়ে খাদে পড়ে যায় তাহলে সব শেষ। অনেকদিন পর বাইক চালাচ্ছি, ভালো করে ধরে থাকবি কিন্তু আনা। হুম, খুব শক্ত করে ধরে আছি। ভালো লাগছে? তার বলতে, কি যে ভালো লাগছে। এই থামান, থামান, বাইকটা একটু থামান। আনাসার কথায় মেয়েরা ব্রেক কষে। মেয়েরা ব্রেক কষতে আনাসা বাইক থেকে নেমে রাস্তা ধারে গিয়ে পড়ে। এরপর হেলমেট খুলে 2 হাত মেলে চোখটা বন্ধ করে বৃষ্টি উপভোগ করতে থাকে। মেয়েরা বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে তাকিয়ে দেখতে থাকে তার আনাকে। আজকে কতটা খুশি লাগছে তার আনাকে, একদম সতেজের মতো। গাছের ওপর পানি পড়লে যেমন গাছগুলো ফুলে সতেজ হয়ে ওঠে, ঠিক তেমনই আনাসাকেও আজকে ঠিক তেমনই সতেজ লাগছে।
মেয়েরাব পেছন থেকে আনাশাকে জড়িয়ে ধরে হিমশীতল কণ্ঠে বলে, তোকে একদম সদ্য ফোটা সতেজ গোলাপের মতো লাগছে। একদম জীবন্ত একটি গোলাপ ফুল। একদম আদুরে। সবসময় জেদ করে আমার সাথে। আর আমিও আমার আনার জেদের কাছে হার মানতে বাধ্য হই। আনাসা একদম জমে যায় মেহেরাবের কথাগুলো শুনে। মেহেরাব হঠাৎ করে গিয়ে ওঠে, আজও দেখো আকাশ বেয়ে বৃষ্টিরা ছুটে যায়। যায় আমাকে, আজও দেখো ভেজা চোখে এলোমেলো গল্প লেখা হাতে। তোমাকে বোঝানো গেল না, তোমাকে শোনানো গেল না। আমি বৃষ্টি হয়ে তোমার চোখে ঝরবো অঝরায়। তুমি দুহাত পেতে আমার চেয়ে করবে প্রার্থনা। তুমি আমার শুধু যে শেষ অবধি, শুধু আমার। গান শেষ করে আনাসার গালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় মেহেরাব। আনাসা মেহেরাবের দিকে ঘুরে বলে, আপনি তো শুধু গান গাইতে পারেন? মেহেরাব কিছু বলে না, শুধু আলতো হেসে বলে, অনেক হয়েছে বৃষ্টি বিলাস, চল এবার ফিরতে হবে। আল্লাহ জানেন আজকে তোর কি অবস্থা হবে। ডক্টরের কাছ থেকে আগে মেডিসিনগুলো নিয়ে যেতে হবে। বলে আনাসার হাত ধরে নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বাইকে উঠে বসে তারা। মেয়েরা বাইকে উঠে হেলমেটটা পরে নেয়। এরপর আনাসাকেও হেলমেটটা পরিয়ে দিতে উঠে বসে। আনাসা উঠতে মেহেরা বাইক স্টার্ট দেয়। কার এত বড় সাহস যে আমার বোনের এই অবস্থা করেছে? আমার ছোট বোনটাকে কিভাবে পিস পিস করেছে? স্যার, আপনি শান্ত হন, আমরা খোঁজ লাগাচ্ছি। কিভাবে শান্ত হব আমি? আমার বাবা আর চাচা কেই বা মেহেরাব হাতে এভাবে ধরে ফেলেছে কিভাবে? এমন একটা ট্রাফিক ফেঁসে গিয়েছে যে এখন বিটিতে ব্যাকও করতে পারছি না। আমি শিওর যে আমাকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছে সে আমার বোনকে খুন করেছে। একবার খালি তার খোঁজ পাই, তারপর তার অবস্থা আমি কেমন করব সে নিজেও বুঝতে পারবে না। আফসোস করবে কেন সে আমার বোনকে খুন করেছে। স্যার, আগে আপনাকে এই ট্রপ থেকে বের হতে হবে। আপনার সকল কুকীর্তি ধীরে ধীরে সবার সামনে আসছে। এরপরে দেশের পুলিশের সামনে আসলে আপনি কি বাঁচতে পারবেন আদৌ? কি অবস্থা হবে আপনার? একটু ভেবে দেখুন। তাই এখন কদিন লুকিয়ে থাকুন। মেয়েরা এসব করেছে না, এটা আমি শিওর। তাহলে এসব কলকাঠি কে নাড়ছে? স্যার, আমাদেরকে আরো বেশি সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেভাবেই হোক আমাকে বিড়িতে পাঠানোর ব্যবস্থা করো। যত তাড়াতাড়ি সম্ভব আমি বিড়িতে ব্যাক করতে চাই। তাকে আমি খুঁজে বের করব। কে সেই ব্যক্তি যে আমার সাথে এসব করছে। ওকে স্যার, আমি আপনার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। ফারদিনের কথাগুলো শুনে লোকটা রীতিমতো কাঁপাকাঁপি অবস্থাতেই চলছে। আনাস আর মেহরাব দাঁড়িয়ে আছে নাভিদের সামনে। এতগুলো দিন তাদের উপর যে টর্চার মেহরাব চালিয়েছে তাতে ঠিকমতো চোখেই মেলাতে পারছে না নাভিদ। মিস্টার নাবিলের অবস্থা তো আরো শোচনীয়। একবার হার্ট অ্যাটাকও করেছে। আনাস আর মেহরাবকে সামনে দেখে নাভিদ অনেক ক্ষীর স্বরে বলে, কিরে মেহরাব, বউকে সাথে করে নিয়ে এসেছিস? বড় খারাপ লাগে তোদের কথা ভেবে। বাচ্চাটাকে হারিয়ে বুঝি খুব ভেঙে পড়েছে তোর বউটা। মেয়ের কথা মনে পড়তে আরাশার চোখগুলো জ্বলজ্বল করে ওঠে। চল শক্ত করে পাশের টেবিলে রাখা ধারালো ছুরিটা হাতে নিয়ে নাবিদের বুকে ছুরি চালাতে যাবে এমন সময় মেহেরাব তাকে আটকে দিয়ে বলে, আরে আনা, এখন ওকে মারিস না। ওর ওপর তো এখনো কত উপহার দেওয়া বাকি। দেখে ছটফট করুক ও। বুঝছিস? নাবিদ এখন না আমার জন্য খুব খারাপ লাগছে। এবার ওর নিজের জন্য খারাপ লাগবে। আমার সেই কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, এখন তুইও সেই কষ্টগুলোর অনুভব করাবি। নাভিদ কিছুই বুঝতে পারছে না। তখনই রুমে একটা গার্ড প্রবেশ করে, যার এক হাতে একটা ব্যাগ আর অন্য হাতে কিছু একটা। কুকুরের গলায় বেল্ট ধরে রেখেছে। কুকুরটা মেহেরাবের পোষা। অন্য একজন গার্ড মিস্টার নাভিলের সেল থেকে তাকে নিয়ে আসা আর নাভিদের পাশে দাঁড় করিয়ে রাখে এবং শিকল দিয়ে হাত পা বেঁধে দেয়। নাভিদ খালি চুপ করে বসে রইল। মেহেরাব আর আনাসা ঠিক কি করতে চাইছে কিছুই সে বুঝতে পারছে না। আনাসা একটা বাঁকা হাসি দিয়ে মেহেরাবকে চোখের ইশারায় কিছু একটা বলে। মেহেরাবও বাঁকা হেসে সেই গার্ডকে হাতের ইশারায় তার কাছে আসতে বলে। গার্ডটি এলেই তার হাত থেকে মেহেরাব ব্যাগটা নিয়ে গার্ডটিকে একটু দূরে গিয়ে দাঁড়াতে বলে। এরপর নাবিদ আর নাবিলের সামনে সেই ব্যাগটা ঝাঁকিয়ে ভেতর জিনিসগুলো বের করে। ব্যাগের ভেতর ছিল ফায়দার লাশের টুকরোগুলো। নাবিদ আর নাবিল ফায়দাকে ভালো মতোই চিনতে পেরেছে। মিস্টার নাবিল তো ফায়দার লাশ দেখে এবার দ্বিতীয়বারের মতো হার্ট অ্যাটাক করেন আর সেখানেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই তো এতগুলো দিন যাবৎ তাকে কষ্ট দিয়ে মেয়েরা বাঁচিয়ে রেখেছিল, আর তারপর পায়ের আঙ্গুলের নখগুলো একদম বিভীষিকাময় করে রেখেছিল। যেই হাতে মিস্টার নাবিল মেহরাবকে ড্রাগ দিত সেই হাতের আঙ্গুলগুলোই মেহরাব আর রাখেনি।
শুধু কি হাতের আঙুল কেটেছে, হাত আর পায়ের মাংসগুলোও ঝলসে দিয়েছে। কারণ মেহরাব দুদিন যাবৎ তার শরীর গরম ফুটন্ত পানিতে ভিজিয়েছিল, তাই তো শরীরের এই অবস্থা। এখনই মূলত তিনি প্রথমবার অ্যাটাক করেছিল, আর এখন মেয়ের টুকরোগুলো দেখে দ্বিতীয়বার করলো। নাভিদ যে চিৎকার করে কাঁদবে সেটা শক্তিটুকু পাচ্ছে না। নিজের একমাত্র সন্তান আজকে তার চোখের সামনে লাশ হয়ে পড়ে আছে। কি বলেছিলাম তোর মেয়েকে ঠিক খুঁজে বের করব আমি। দেখ, খুঁজে বের করে তাকে উচিত শাস্তি দিতে একবারও ভাবিনি। তোর সামনেই তো নিয়ে এলাম। কেমন লাগছে নিজের সন্তানের লাশটা চোখের সামনে দেখতে? কষ্ট হচ্ছে না? আমার খুব কষ্ট হয়েছিল। ওই ৫ মাসের বাচ্চাটার উপর তোরা কোনো মায়া দেখাসনি। ওকে তুই খুন করলি। আর তোর মেয়েটা অনেক বড়। আমার আনা তাকে নিজের হাতে শাস্তি দিয়েছে। একটা মায়ের বুক থেকে তুই তার সন্তানকে কেড়ে নিয়েছিলি না? এবার সেই মাই তোর সন্তানকে তোর চোখের সামনে কেড়ে নিয়েছে। ভালো লাগছে তো? তবে আফসোস, মেয়ের খাটিয়ে ধরা সৌভাগ্য বা দুর্ভাগ্য, যার কোনোটাই তোর হলো না। বলে মেহরাব গার্ডকে ইশারা করে। মেহরাবের ইশারা পেয়ে গার্ড কুকুরটিকে ছেড়ে দেয়। কুকুরটি ছাড়া পেয়ে ফায়দার টুকরো টুকরো লাশের কাছে এসে চিবোতে লাগে। নাভিদের সামনে কুকুরটি তার মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নাভিদ আর সহ্য হচ্ছে না, কিন্তু তার কোনো উপায়ও নেই। চিৎকারও করতে পারছে না। কুকুরটি খাওয়া শেষ। মেহরাব আর আনেশা একটু দূরে সরে যায়। এরপর কুকুরটিকেও সরিয়ে আনা হয়। মেহরাব একটা বাটন প্রেস করতেই টকবকে গরম পানি এসে পড়ে নাভিদের শরীরের ওপর। নাভিদ গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। তার গায়ে গরম পানি পড়তে একদম ঝলসে যাচ্ছে সে, সাথে ফুসকাও পড়ছে। কিছুক্ষণ পর মেহরাব কুকুরটিকে ছেড়ে দেয় নাভিদ আর নাবিলের কাছে। নাভিদ তখনও অবস্থিত বেঁচে ছিল। কুকুরটি মিস্টার নাবিল আর তাকে জ্যান্ত চিবিয়ে খেতে লাগলো। নাভিদও নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিল। এবার নিজেদের ঠিকানায় পাঠিয়ে দাও এদের, বলেই মেহরাব আনাসার হাত ধরে সে টর্চার সেল থেকে বের হয়ে আসে। মিস্টার নাবিল আর নাভিদ এবং ফাইজা তো শেষ, এখন শুধু বাকি আছে ফারদিন। তবে মেহরাব তো আর জানে না যে ফারদিন ঠিক কি কি করেছে।